প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা বিশ্বাস করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ড্যাব স্কুলের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এই অধ্যায়টা নিয়ে কিছু সময় তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। তাহলে চলো বন্ধুরা, আমরা সকলে প্রস্তুত হই, আমাদের খাতা পেন নিয়ে রেডি হই। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের নাগরিক আমরা তখন হতে পারবো যখন আমরা এই দেশে আমরা জন্মগ্রহণ করতে পারি। এবং এই ক্ষেত্রে একটি রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য একটি সম্পদ, আর এই জন্য আমাদের কর্তব্য রয়েছে যেন আমরা প্রত্যেকটি নাগরিককে সুনাগরিক হিসেবে আমরা যেন গড়ে তুলতে পারি। আর এই সুনাগরিক হতে হলে আমাদের তিনটি গুণের অধিকারী হতে হবে। আর এই তিনটি গুণের প্রথমটি হচ্ছে বুদ্ধি, দ্বিতীয়টি হচ্ছে আত্মসংযম, আর তৃতীয়টি হচ্ছে বিবেক বিচার। তাহলে আমরা বুদ্ধি নিয়ে একটু আলোচনা করি। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আর এই বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। নাগরিকদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া এবং সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। এরপরে ধাপটি রয়েছে আত্মসংযম। সুনাগরিক হতে হলে আত্মসংযমী হতে হবে। আর এই আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ইত্যাদি। আত্মসংযমী নাগরিক দেশের নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে এবং দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা আত্মসংযম হিসাবে গড়ে উঠব তখনই কিন্তু আমরা আমাদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা বড় হিসাবে দেখব। এরপরে যে পয়েন্টটি রয়েছে বিবেক বিচার। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি শুরুতেই আমাদের ভালো মন্দের জ্ঞান দিয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর এই বিবেককে আমাদের সর্বদা কাজে লাগাতে হবে। যখন আমরা কোনো কাজ করতে যাব আমাদের সবসময় এটি মাথায় রাখতে হবে যে আমি যে কাজটি করছি এটা কি আমার জন্য মঙ্গল, আমার দেশের জন্য মঙ্গল, না আমার দেশের জন্য ক্ষতি হয়ে আনবে। আর তখনই কিন্তু আমরা আমাদের এই বিবেককে আমরা কাজে লাগাতে হবে। আর এই জন্য বলা হয় বিবেক হল সুনাগরিকের জাগ্রত শক্তি। এটি আমাদেরকে জাগ্রত করে। এরপরে যে ধাপটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। অর্থাৎ এই সুনাগরিক হতে হলে হওয়ার পিছনে কিছু বাধা সম্মুখীন আমরা হয়ে থাকি। আর আজকে আমরা সেরকম 8টি বাধা নিয়ে আমরা আলোচনা করব। আর এর মধ্যে প্রথমটি হচ্ছে নির্লিপ্ততা। আর এই নির্লিপ্ততা হচ্ছে সাধারণভাবে কাজের প্রতি
নাগরিকদের উদাসীনতাকে বা অনিয়াকে প্রকাশ করে। আর এই নিম্নতা তৈরি হয় মূলত নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব এবং অলসতা, বিভিন্ন কারণে এই নিরক্ষরতা আমাদের মাঝে তৈরি হয়। তারপরে যে ধাপটি রয়েছে ব্যক্তি স্বার্থপরতা, একটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়, অর্থাৎ আমরা বলতে পারি বাধা স্বরূপ। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, আর যখনই সে এই কাজটি করে তখনই কিন্তু সে সহজে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে ফেলে, অর্থাৎ এই অন্যায়গুলোর মধ্যে সে প্রবেশ করে। সুতরাং এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে যে ধাপটি সেটি হচ্ছে দলীয় মনোভাব। যেহেতু আমরা একটি গণতন্ত্র দেশে বাস করি এবং আমাদের দেশে বিরোধী দল এবং সরকারি দল রয়েছে, অনেক সময় দেখা যায় এই সমস্যাটা আমরা ফেস করি। সেটা হচ্ছে দেখা যায় নিজ দলের প্রতি অনেক সময় আমরা ভালো ব্যবহার করি, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেই। অপরদিকে দেখা যায় যারা বিরোধী দল তাদের প্রতি কিন্তু আমরা সে ধরনের আচরণ করি না, অথবা তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা আমরা দেই না। এটিও কিন্তু একটি অন্তরায়। এরপরে যে ধাপটি সেটি হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষরতা। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর, আর যার ফলে যখন তাদের কোনো দায়িত্বে দেওয়া হয় বা যখন তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করে, অনেক সময় দেখা যায় তারা সেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা তারা নিতে পারে না, যার ফলে দেশের অনেক সময় অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য আমাদের অবশ্যই নাগরিকদের সুনাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। তারপরে যে ধাপটা রয়েছে ধর্মান্ধতা। এই ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে দেবে, যার ফলে বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ ও সংঘাতের সৃষ্টি হয়। এটিও কিন্তু একটি বড় অন্তরায় বা বাধা স্বরূপ। তারপরে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে দাম্ভিকতা, বা আমরা অন্য কথা বলতে পারি অহংকার। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অর্থাৎ সে অন্যকে হেয়দান করে এবং অনেক সময় দেখা যায় নিজের মতবাদকে সে অন্যের উপর জোর প্রয়োগ করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এটিও কিন্তু একটি বড় অন্তরায় বা বাধা স্বরূপ। তারপরে যে বিষয়টি রয়েছে সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতা মনোভাব তৈরি হয়, ফলে দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তির সৃষ্টি হয় বা বিরাজ করে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সেই মিয়ানমারের কথা, তারা যেভাবে রোহিঙ্গাদের উপর তারা অত্যাচার নিপীড়ন করেছিল, ঠিক এই সাম্প্রদায়িকতার কারণে তারা এই কাজটি করেছিল। তারপরে যে ধাপটি হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের প্রায় 50% লোক দারিদ্র সীমার নিচে তারা বাস করে, আর যার ফলে দেখা যায় যে তারা ঠিকভাবে সেই পড়াশোনার সুযোগ পায় না, অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হয়, যার ফলে তারা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে না। এটিও কিন্তু একটি অন্তরায়। তাহলে আমরা দেখলাম যে এই 8টি বাধা আমাদেরকে সুনাগরিক হতে আমাদেরকে বাধা দান করে।
এরপরে যে ধাপটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাগরিকদের অধিকার। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, আমাদের সুন্দর একটি দেশ, আর এই জন্য আমাদেরও অধিকার রয়েছে সেই অধিকারগুলো ভোগ করা। আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেখানে সুন্দরভাবে এই অধিকারগুলো লেখা আছে। মোট 16টি অধিকারের বিষয় সেখানে লিপিবদ্ধ করা আছে। তোমরা ভালো করে দেখো, আমি একটি একটি করে বলছি। প্রথমটি হচ্ছে জীবন ধারণের অধিকার, 2 নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার, 3 নম্বর চলাফেরার অধিকার, 4 নম্বর ধর্ম চর্চার অধিকার, 5 নম্বর চুক্তি করার অধিকার, 6 নম্বর চিন্তা ও বিবেকের অধিকার, 7 নম্বর সংবাদপত্রের স্বাধীনতা, 8 নম্বর সভা সমিতির অধিকার, 9 নম্বর পরিবার গঠনের অধিকার, 10 নম্বর সংস্কৃতি ও ভাষার অধিকার, 11 নম্বর কর্মলাভের অধিকার, 12 নম্বর স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, 13 নম্বর আইন মেনে চলার অধিকার, 14 নম্বর অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, 15 নম্বর স্বাধীন মতামত প্রকাশের অধিকার, আর সর্বশেষ 16 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় পরিষদের জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার। তাহলে আমরা দেখলাম মোট 16টি অধিকার, যেটা কি আমাদের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই অধিকার আমরা ভোগ করতে পারব। অপর প্রান্তে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরও আমাদের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আর সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। মোট 6টি দায়িত্ব এবং কর্তব্য আমাদের রয়েছে। আমরা যদি এই দায়িত্ব কর্তব্যগুলো বিশ্বস্ত সহকারে আমরা পালন করি, আর সুনাগরিক হতে হলে অবশ্যই আমাদের এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। প্রথমটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য, দ্বিতীয়টি হচ্ছে আইন মেনে চলা, তৃতীয়টি হচ্ছে অধিকার প্রয়োগ করা, চতুর্থটি হচ্ছে নিয়মিত কর প্রদান, 5 নম্বর হচ্ছে সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, আর 6 নম্বর হচ্ছে সন্তানদের শিক্ষা দান করা। বন্ধুরা, আমরা দেখলাম মোট 6টি নাগরিকের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে, এগুলো যেন আমরা বিশ্বস্তভাবে পালন করি। তাহলে বন্ধুরা, আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আরেকবার তোমাদের স্মরণ করে দিতে চাই। প্রথমে আমরা আলোচনা করেছি সুনাগরিকের 3টি গুণাগুণ, তারপরে আমরা আলাপ করেছি নাগরিকের মৌলিক অধিকার নিয়ে, তারপরে সর্বশেষে আমরা আলোচনা করেছি নাগরিকের দায়িত্ব কর্তব্য। তো বন্ধুরা, আমরা লেসনটিকে বাসায় আবার ভালো করে পড়ব এবং পড়ার পরে তোমাদের জন্য আজকে যে বাড়ির কাজ রয়েছে এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে, খাতায় তুলবে এবং ভালো করে এগুলো আয়ত্ত করবে। তাহলে প্রথমটা আমরা দেখি। প্রথম কাজটি রয়েছে 1 নম্বর, বিবেক বলতে কি বোঝায়। 2 নম্বর হচ্ছে বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন। 3 নম্বর, নির্লিপ্ততা বলতে কি বোঝায়। 4 নম্বর, সুনাগরিকের গুণগুলো আলোচনা করব। আর 5 নম্বর হচ্ছে সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো বিশ্লেষণ করব। তাহলে তোমরা এরই মধ্যে হয়তো তোমরা তুলে নিয়েছো। আমি আশা বিশ্বাস করি তোমরা বাসায় বসে বিশ্বস্তভাবে পড়াশোনা করছো, শরীরের যত্ন নেবে, ভালো থাকবে, ঘরে থাকবে, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবে। আজকে এখানে রাখি, তোমরা সবাই ভালো থাকো। See you again. Bye.